তো আমরা তাহলে এটা বুঝতে পারলাম কি যে আমরা যদি যদি পি চার্ট বলে তখন আমরা কি করব, প্রতিটার জন্য পার্সেন্টেজ বা ফ্র্যাকশন বের করে নিচ্ছিলাম। কিন্তু যদি বলে এনপি চার্ট ক্যালকুলেট করতে বলে, তখন কি আমার ফ্র্যাকশনের এই টেবিলটার কোনো প্রয়োজন কিন্তু আর থাকছে না। ঠিক আছে, আমাদের জেনারেলি এই টেবিলটা না দেওয়ারই থাকার চান্সেস বেশি, আমাদের বের করে নিতে হয়, কিন্তু তখন আর এটা দেওয়া আমাদের দরকার হবে না। রাদার আমরা তখন কি করব, রাদার আমরা তখন চেক করব যে এই নাম্বার অফ ফেইলার্স বা নাম্বার অফ ডিফেক্টিভ যদি বলি বা নন কনফার্মিং বলি, সেইটা নিয়ে আমরা চিন্তা করব যে কয়টা আছে। সেখান থেকে আমরা এনপি চার্টের প্যাটার্নটা পেয়ে যাই। এখানে এনপি চার্টটা আলাদা করে করে দেওয়া নাই। হ্যাঁ, আলাদা করে করে দেওয়া নাই, তবে তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমাদের নিজেরা একটু করবা, আর এটা ল্যাবে যখন হবে সফটওয়্যারে দেখাবো। ঠিক আছে, এটা কিন্তু কোনো একটা ইয়ের সাথে সেশন আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা সেশনাল সাবজেক্ট ওয়াইজ, সেটার মধ্যে চলে আসবে। তার মানে ফর্মুলাটা এখন দেখতে পাচ্ছি কি, এনপি। হ্যাঁ, তাহলে এই এনপিটার ভ্যালুটা কি হবে বলো তো? এই যে সেন্ট্রাল লাইন এনপির ভ্যালুটা কিভাবে বের করবো বলতে পারবে? আগে কি ছিল? স্যার আগে এনপির জায়গায় পি ছিল, এমপির জায়গায় পি এখানে ছিল, স্যার। পি ছিল। আচ্ছা, জি স্যার। আর এখন এনপি এসছে তাই না? তো জি স্যার। এইটার ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে চলে যাই, অঙ্কের মধ্যে চলে যাই। তাহলে আমাদের পি এর ফর্মুলাটা কি দেখো, পি বারের ফর্মুলা কি দেখতে পাচ্ছি উপরে কি, এটা জি এটা হচ্ছে নাম্বার অফ নন কনফার্মিং জি ইউনিট, আর এটা হচ্ছে কি নাম্বার অফ স্যাম্পল সাইজ, আর এটা হচ্ছে এন। এই এনটা এখানে চলে গেলে হয়ে যায় না এনপি, জি স্যার। এইভাবে চলে আসতেছে। মানে আমরা টোটাল কয়টা লট চেক করলাম এবং টোটাল কয়টা ডিফেক্ট পেয়েছি, সেটা এভাবে হিসাব করতে পারি আমরা। ঠিক আছে, তো এটা আমরা ল্যাবে যখন আমরা যাব, ল্যাবে আমি একটা যখন আমি মিনি ট্যাবে দেখাবো, এই দুটো একসাথে দেখিয়ে দেবো, খুব টাফ লাগবে না তখন। সো আজকে শুরু করব হচ্ছে কন্ট্রোল চার্ট ফর নন কনফার্মিটিস। নন কনফার্মিটিস মানে যেন কি, ওই যে ডিফেক্টিভ আর ডিফেক্ট কোনটা, ডিফেক্ট। ডিফেক্টস। মানে এখানে এমন হতে পারে অনেক ক্ষেত্রে প্রোডাক্টের মধ্যে অনেক ছোট 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 ডিফেক্টস থাকতে পারে। একটা বেসিক এক্সাম্পল দেই, তোমরা ম্যানুফ্যাকচারিং যখন পড়েছো তখন তোমাদের কাস্টিং পড়ানো হয়েছে। জি স্যার। তো কাস্টিং এর কিছু ডিফেক্টস তৈরি হয় না, যে যদি ঠিক মতো কাস্টিং না হয় ওটাতে জি ছোট স্যার। ছোট কোর্স তৈরি হয়, ছোট ছোট ক্র্যাকস বা দাগ তৈরি হয় সারফেসটার উপরে। সেটা পরে গ্রাইন্ডিং করে আমরা ঠিক করে ফেলতে পারি, অ্যালাউন্স নিয়ে বেশি করে নিতে পারি। দেখা গেল কি আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট হচ্ছে 1 মিলিমিটার, আমরা 1.1 মিলিমিটার থিকনেস দিয়ে বানালাম, পরে উপরে এই পার্টটা গ্রাইন্ডিং করে বাদ দিয়ে দিব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। কারণ এমনি তো কাস্টিং করার পর ফিনিশিং করতে হয়, নাহলে সার্ভিসটা কিন্তু খুব ভালো হয় না, যেহেতু স্যান্ডের মধ্যে করছি। ডেফিনেটলি এটা তোমরা কম বেশি এটুকু জানো, তাই না? তো এই জি ধরনের স্যার। ছোট ছোট যে ডিফেক্টস, যেটা খুব সিভিয়ার, বলতেছে দেখো ইফ নন কনফর্মিটিস আর স্মল নট সিভিয়ার, সেক্ষেত্রে এটা খুব বেশি প্রোডাক্টের হ্যাম্পার করবে না। যেমন কাস্টিং এর ক্ষেত্রে এই যে ছোট ছোট দুই একটা ফোঁটা পড়লো, বা যে কি যেটা বললাম যে কোর্সের মতো ছোট ছোট দুই তিনটা ছিদ্রের মতো মনে হচ্ছে, খুবই সূক্ষ্ম সেটা। তো এরকম দুই একটা ছিদ্র থাকলে হতে পারে যে ওই কাস্টিং করে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটার কোয়ালিটির উপরে বা ফাংশনের উপর কোনো হ্যাম্পার হবে না, বাট স্টিল দেখতে খারাপ লাগবে। বুঝতে পারছি? এখন কাস্টিং করে অনেক কিছু বানানো যায় না, জাস্ট গাড়ির অনেক কিছু বানানো যায়, আবার আমাদের রান্নার ঘরের তৈজসপত্র, কড়াই টড়াই, এগুলো কিন্তু কাস্টিং করেই করা হয়। তো মনে করো একটা কাস্টমার যদি এটা কিনতে যায়, ওই প্রোডাক্টটাকে কিনতে যায়, তখন তার কাছে দেখে ওটা কি মনে হবে, কাজে কিন্তু সমস্যা হবে না, কিন্তু দেখতে কি এমন মনে হবে জানো, অড লুকিং, তার কাছে দেখে এটা পছন্দ হতে চাবে না। এখন কাস্টমার কতটুকু টলারেট করবে? দেখা গেল কি চারটা প্রোডাক্ট ওই এক জায়গাতেই আছে, একই লটের চারটা প্রোডাক্ট আছে, একটাই দুইটা ছিদ্র, একটাই চারটা ছিদ্র, একটাই পাঁচটা ছিদ্র,
আর একটা 10-12টা, মানে অনেক বেশি। কাস্টমার কোনটা নিতে চাবে? ডেফিনেটলি যেটা ছিদ্রটা কম। মানে 2-3টা ডিফেক্ট একটা প্রোডাক্টের মধ্যে তারা কি করবে? একসেপ্ট করে নেবে। কনসেপ্টটা কিন্তু এরকমই, ভালো করে চিন্তা করো যে তখন কিন্তু আমরা নিয়ে নেই। যেমন দেখা গেল যে একটা পানির বোতল কিনতে গেছো, মানে এই যে পেট বোতল থেকে আমরা যে পানি খাই, তো বোতলটা যখন দিল দোকানদারটা, বোতলের গায়ে অনেক সময় ট্যাপ খেয়ে গেছে, মানে একটু হয় না, বোতলটা খুব সুন্দর ইউনিফর্ম নাই। ওটা যেহেতু প্লাস্টিক মোল্ড, ব্লো মোল্ডিং প্রসেস দিয়ে করা। হ্যাঁ, এই প্রসেস গুলো যেগুলো নাম বলছি এগুলো চিনি তো সবাই, ব্লো মোল্ডিং প্রসেস। জি স্যার। হ্যাঁ, তো ব্লো মোল্ডিং প্রসেস দিয়ে ওটা করা হয়েছে, কিন্তু এটা সার্ফেস তো খুব থিন হয়, খুবই থিন হয়। তো এটা চাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে ওটা হয়তোবা ক্যারিং এর কারণে কোনো কারণে এটা ইয়ে হয়ে গেছে। এখন তুমি চাবা যে যতই আমার ওটার সাথে প্রোডাক্টের এই কোয়ালিটির কোনো সম্পর্ক নাই, ওটা স্টিল চাবা একটা সুন্দর বোতল দেন, কিন্তু আবার অনেক সময় পরিস্থিতির কারণে একসেপ্ট করতে পারো। তো এইটাই আসলে আমরা কিন্তু নন কনফার্মিটিস নিয়ে এখন কাজ করছি। আর এখন নন কনফার্মিটিস এর যখন নিয়ে কাজ করব, তখন আমাদের এরকম হতে পারে, একটা প্রোডাক্টে কয়টা ডিফেক্ট পাওয়া যেতে পারে? একাধিক। স্যার অনেক স্যার। অনেক। ঠিক আছে, এই যে বলতেছে যে বাট প্রেজেন্স অফ টু মেনি স্মল নন কনফার্মিটিস মে ডেফিনেটলি মেক ইট আনএক্সেপ্টেবল টু দ্য কাস্টমার। আমি বই থেকেই পড়াচ্ছি, কিন্তু বইয়ের কি বলা যায় এটা, বইয়ের 167 পৃষ্ঠায় আছে, মানে 68 পৃষ্ঠায় আসলাম আর কি। ঠিক আছে, তো একটু বই যাদের আছে একটু খুলে রাখো বা দেখে ভালো করে বুঝলে আমার মনে হয় ভালো হবে তোমাদের জন্য। তো এখানেও সেম একটা এক্সাম্পল দিচ্ছে, একটা প্লাস্টিক ডোরের ক্ষেত্রে, একটা বিল্ডিং এ যেটা ব্যবহার করা, বিল্ডিং এর দরজার মধ্যে কি হয়েছে, অনেক স্ক্র্যাচ আছে, ছোট ছোট স্ক্র্যাচ। এখন একটা দুটা স্ক্র্যাচ খুব বেশি সমস্যা করবে না। যেমন মোবাইল ফোন কেনার ব্যাপারে, ও সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন যখন তোমরা কিনবা, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, অনেকে তো গ্লাস প্রোটেক্টর ইউজ করে মোবাইল ফোনে, তাই না? তো দেখা গেল তারপরেও দুই একটা স্ক্র্যাচ আছে, তুমি কি করবা? নিবা। কিন্তু বেশি থাকলে নিতে যাবা? না স্যার। ওইভাবে দেখতে ভালো লাগছে না, বা জিনিসটা কাজ করে কিনা। তো এই সব ছোট ছোট ধরনের যখন ডিফেক্ট সংখ্যা খুব বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই প্রোডাক্টটাকে আমরা একসেপ্ট করতে চাবো না। এখানে এরকম একটা এক্সাম্পল দিচ্ছে, এই কথাগুলাই বলার চেষ্টা করছে, গ্লাস শিটের মধ্যে বা বিভিন্ন জায়গাতে এই সংখ্যাটা কিন্তু হতে পারে। তো এই জায়গাটাতে আসলে কিছুই না, এখানে আসলে আমরা ওই এনপি ইকুয়াল টু সি কনসিডার করছি। এনপি ইকুয়াল টু সি কনসিডার করছি, মানে সি, এখানে আমরা কোনটা বলতে যাচ্ছি? সি চার্ট। মানে কাউন্ট করছি যে কয়টা নন কনফর্মিটিস আছে একটা লটের মধ্যে। এই লটগুলা কি ক্ষেত্রে ঘটে দেখো, ব্রোকেন কর্নার, ছোট ছোট ব্রোকেন কর্নার হতে পারে, স্ক্র্যাচেস হতে পারে, বাবলস হতে পারে। বাবলস কোথায় হতে পারে, কোন প্রসেস হতে পারে বলো? কাস্টিং স্যার, আর যে কাস্টিং এ হতে আবনর্মাল। পারে, আবার গ্লাস গ্লাস প্রসেসেও হতে পারে। তোমাদের গ্লাস প্রসেস কি পড়ানো হয়? না, গ্লাস তো পড়ানো না হয় না। স্যার, প্লাস্টিক। ম্যাটেরিয়ালস এ গ্লাসের কথা কিন্তু পড়ানো যেতে পারে। ম্যাটেরিয়ালস পড়েছো না? ওখানে কি গ্লাস পড়ানো হয়েছিল? জি স্যার। না গ্লাস, স্যার। গ্লাসের কথা বলা হয়নি। আচ্ছা, গ্লাস কিছুই না, গ্লাস হচ্ছে সিলিকা, মানে এই যে বালিটাকে গলিয়ে একটা মেল্টিং টেম্পারেচার জি দিয়ে ওটা স্যার। কাস্টিং করে ফেলে, একই কথা। কিন্তু গ্লাসের সমস্যাটা কি, গ্লাসে আবার বাবলস তৈরি হয়, এটা অন্য কারণ, ভিতরে বাতাস থেকে গেলে ওটা একবারে ভ্যাকুয়াম করে ফেলতে হয় প্রেসারাইজ করে। হ্যাঁ, তো যাই হোক, এই সব ডিফেক্টস এর কারণে আমরা তখন এটা চিন্তা করি। এখন দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো স্পেসিফিক ইস্যু বা স্পেসিফিক একটা প্লেসেই বেশি হবে যদি হয়। কারণ কেন হচ্ছে না, কারণ বারবার ওই জায়গাটাতে কি হচ্ছে, ওই জায়গাটাতে বারবার হয়তো বা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে বারবার ওই জায়গাতে বাবলস জমছে। বাবলস কিন্তু সব জায়গায় জমবে না বা স্ক্র্যাচ সব জায়গায় পড়বে না। প্রোডাক্টটা ক্যারি করতে গেলে, বই ক্যারি করতে গেলাম, হ্যাঁ, আমি রকমারি থেকে কয়েকদিন আগে একটা মানে বই অর্ডার করেছি, বই এসছে বাসায়। তো বইয়ের এজ গুলা, মানে সাইড গুলা, ঠিক আছে, মানে ওইগুলাতেই মানে একটু ব্যাকা হয়ে গেছে, মানে যে ক্যারি করছে তার ব্যাগে মনে হয় অনেক বেশি বই ছিল। এটা কিন্তু ভিতরে হবে না, কেন? ভিতরটা সেফই থাকে, বাইরেরটা সারফেসটাতেই কিন্তু সাথে ডেলিভারি ম্যানের কন্ট্যাক্টটা বেশি হয় বা ট্রান্সপোর্টেশনের কন্ট্যাক্টটা বেশি হয়। তো এই যে স্পেসিফিক জোন, স্পেসিফিক প্লেসের কারণে আমরা এটা, যদিও এটা ইয়েস অর নো আছে কি নাই, বাট স্টিল উই হ্যাভ টু সিলেক্ট দা পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন মানে বুঝতেই পারছি, কোন একটা স্পেসিফিক টাইম হরিজন। তোমাদের যখন আমি সিটি নিয়েছিলাম একটা প্রশ্ন ছিল, তো এটা অনেকটা কি হয়,
স্পেসিফিক টাইম হরিজন, স্পেসিফিক প্লেস, এগুলা নিয়ে চিন্তা করে। এই জন্য এটাকে আমরা ফলো করছি পয়সন ডিস্ট্রিবিউশন। বাট অনেক ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশনের কথা নাও বলে, বাট জেনারেলি অধিকাংশ ক্ষেত্রেই পয়সন ডিস্ট্রিবিউশনটাই বেশি ফলো করতে চাই। সো এবার আমরা কন্ট্রোল চার্ট, আমরা সি চার্ট দেখতেও যাচ্ছি, ইউ চার্ট দেখবো যদি সময় থাকে। তো সি চার্টের ব্যাপারে চলে আসি। সি চার্টের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে নাম্বার অফ নন কনফার্মিটিস। নন কনফার্মিটিস এর আরেকটা নাম কি গতদিন বলেছিলাম, একটু আগে সাকিব বললা, এটার নাম আরেকটা হচ্ছে প্রবাবলি ডিফেক্টস। যে কয়টা ডিফেক্টস আছে সেটা হচ্ছে নন কনফার্মিটিস। আর নন কনফার্মিং মানে কি, সেটা হচ্ছে ইউনিক, মানে হচ্ছে ডিফেক্টিভ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো সি চার্টে যে আমরা বললাম পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, এটার আসলে মিন ভ্যালুই হচ্ছে সি, হ্যাঁ, আর ভ্যারিয়েন্সটাও সি। সো আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়, ফাইনালি ফর্মুলাটা দাঁড়ায় এটা। আমার মনে হয় এটা তোমাদের পড়িয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, জি স্যার। কিন্তু কেন কিভাবে আসে এত ভেঙে বলিনি, কারণ তখন জি তোমরা সুইটেবল ছিল না এগুলা বোঝার জন্য। আসলে ওই সময়টাতে জাস্ট ধারণা দেওয়া, এখন তো একবারে আমরা ভেঙে চলে সব বুঝে ফেলতে হবে, নাহলে তো বিপদ। ঠিক আছে, তো আজ বলেছি যে এইভাবে আমরা কস্ট কাউন্ট করে আমরা দেখতে পারি, তখন সি চার্ট ফলো করতে পারি। এই অঙ্কটাই করিয়েছিলাম আর যতদূর মনে করতে পারছি, একটা গ্রোসারি শপের কিছু ওয়েট মেজার করা হয়েছে কিছু প্রোডাক্টের, কাস্টমার প্রোডাক্টের ক্ষেত্রে, এবং ওই ওয়েট গুলো যে মেজার করা হয়েছে সেটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে, এবং ওইটা মেল্টিং এন্ড কাস্টিং আয়রনের উপর করা হয়েছে, বিভিন্ন গ্রেডের উপরে। তো ওইখানে ছোট ছোট ওয়েটের যখন আমরা করছি প্রোডাক্টের মধ্যে খুবই স্মল ইরেগুলার শেপ আছে, তারপরে ভিজিবল ফ্র্যাকচার ছোট ছোট আছে, বাবলস আছে, সারফেস ফিনিশিং এর সমস্যা আছে। এগুলা কিন্তু মেকানিক্যাল, আমাদের যে ম্যানুফ্যাকচারিং এর যে কাজগুলাতে, এগুলা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইরর গুলা হইতেই পারে। আমরা পড়েছিলাম না ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস, কাস্টিং ডিফেক্টস, তারপরে ওয়েল্ডিং ডিফেক্টস, এগুলো তো পড়ানোর কথা, পড়েছি জি স্যার, জি পড়েছি। হ্যাঁ, তো ওয়েল্ডিং এ অনেক সমস্যা। ওয়েল্ডিং এ কি করতে হয়, বারবার ফিলেট দিয়ে ওটা ওয়েল্ড করা, প্রচুর হ্যামারিং করতে হয় যাতে ওটা মোটামুটি সমান হয়ে যায়। হ্যামারিং হয়ে বসে গেল, তারপর ওই জায়গাটা গ্রাইন্ডিং মানে গ্রাইন্ডিং করে সমান করে ফেলতে হয় যাতে ফিনিশিংটা ভালো থাকে দেখতে। হ্যান্ড গ্রাইন্ডিং দিয়ে জায়গাটা করে ফেলে। তুমি খেয়াল করবা রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে দেখবা যারা ওই যে এখন ওই যে বাসা বাড়ি গ্রিল বানায়, ওরাও তো একই কাজই করে, ওয়েল্ডিং করছে, করে ওটাকে হ্যামারিং করে ওটা গ্রাইন্ডিং করে 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে ফেলে দেবো, এই কাজই করতেছে। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্সপেকশন ইউনিটস গুলার মধ্যে, আমাদের ইচ ইউনিটের মধ্যে আমরা প্রতিটা ইউনিটের মধ্যে আমরা কয়টা পেয়েছি। প্রথম স্যাম্পলে আমরা পেয়েছি কয়টা, 12টা, পরে পেয়েছি 9টা, পরে পেয়েছি 25টা, এইভাবে চলছে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল কয়টা ডিফেক্টস পেলাম, 272। 72টা, সব যোগ করে বলছি। আর তাহলে আমাদের এখন সি বার কত হবে, সি বার, আমাদের ফর্মুলাটা ছিল সি বার প্লাস রুট ওভার প্লাস 3 রুট ওভার সি, সি বার। হ্যাঁ, তাহলে কত হবে সি বার, আমাদের সি বার কত হবে বলো। স্যার 272 ভাগ 22। 22, কারণ এখানে হচ্ছে আমাদের এখানে প্রতিটা স্যাম্পল নাম্বার, মানে আগে তো দিয়েছিলাম 50টা স্যাম্পল সাইজ ছিল, এটা স্যাম্পল নাম্বার, মানে প্রথম স্যাম্পলে 12টা পেলাম, পরের স্যাম্পলে 9টা পেলাম, পরের স্যাম্পলে 25টা, এইভাবে চলছে। এই যে সি, তো এটা যদি হয় তাহলে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট, তাহলে আগের মতোই একই কথা, আমি একটু আঁকি, তারপরে আবার এক্সেলে আমার করা আছে, আমি দেখিয়ে দিব। এটা আপার কন্ট্রোল লিমিট, এটা লোয়ার কন্ট্রোল লিমিট। তো সো আপার কন্ট্রোল লিমিট হচ্ছে আমাদের কত, হিসাবগুলো বুঝতেই পারছেন নিশ্চয়ই, 1.81। তার মানে দেখো এখানে একটা মজার জিনিস আছে, ডিফেক্ট মিনিমাম কয়টা হওয়া উচিত, 1.81। তার মানে দুইটা ডিফেক্ট একসেপ্টেবল, বোঝা যাচ্ছে কি, দুইটা ডিফেক্ট একসেপ্টেবল। বাট যদি 0টা হয়, ডিফেক্ট পাওয়াই গেল না, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, স্যার ভুল আছে স্যার। ভালো, সেটা কিন্তু আরো ভালো। নাম্বার অফ ডিফেক্টস 0 যদি হয় তাহলে কোথায় চলে যাবে, মনে করো ডাটাটা কোথায় চলে যাবে তখন,
0 যদি হয় আউট অফ কন্ট্রোল চলে যাবে না? জি স্যার। কিন্তু এই আমাদের চোখের ভাষায় বলেছে ভালো, কিন্তু এই সেটআপের জন্য তখন বুঝতে হবে আইদার মিন শিফট করছে, মিন সরে গেছে, অথবা কোনো অ্যাসাইনেবল কস্ট ক্রিয়েট হয়েছে, তার জন্য এটা হয়েছে। সো আমি একটা দুটো ডাটা বসাই, তারপরে দেখিয়ে দিব। প্রথমে 12, 12 দ্যাট মিনস বিলো, একটু বিলো, সেন্টার লাইন থেকে স্লাইডলি বিলোতে আছে। একটা প্রথমটার জন্য। পরেরটা 9 নাম্বার, আরো নিচে। পরেরটা 25, আউট অফ কন্ট্রোল আই থিঙ্ক। তারপরে 24 আছে 17 নাম্বার, এটা আউট অফ কন্ট্রোল হবে। আবার 25 এর পরে 16 হচ্ছে এইটা, একটু বেশি। আচ্ছা যাই হোক, আমি সবগুলা তো রাখবো না, তোমরা তো বুঝতেই পেরেছো। আমরা এখান থেকে শুরু করলাম, এই, তারপরে এই, তারপরে এই, এইভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে আমাদের একসময় কন্ট্রোল চার্টটা ড্র করা হয়ে যাবে। তো এখানে আঁকাও আছে, আমি এক্সেলে দেখিয়ে দিব, চিন্তার কিছু নেই। এই যে দেখতে পাচ্ছি কিনা এখানে ফার্স্ট ট্রায়ালে আমাদের আপার কন্ট্রোল লিমিট ছিল এইটা, এই যে যেটা আমরা এখন হিসাব করে দেখলাম, এবং দুইটা পাওয়া গেছে আউট অফ কন্ট্রোল। এরকম পাওয়া গেলে আমাদের করণীয় জন্য কি? স্যার ওই দুইটা বাদ দিতে হবে, হ্যাঁ, ওই দুটাকে বাদ দিয়ে কি করতে হবে? বাকিগুলো হিসাব আবার করতে করতে হবে। হবে। এই সেকেন্ড ট্রায়ালে আবার আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট করে আমরা দেখবো যে কোথায় আসে। সেটার আলাদা ছবি মনে হয় এখানে দেয়া নাই, যদিও আছে, হিসাব করে দেওয়া আছে, কিন্তু ছবিটা দেওয়া নাই। ওই যে ওখানে জাস্ট আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দুটোই আছে আমার কাছে ছবি করা, আমি দেখিয়ে দিচ্ছি। স্লাইড কি দেখা যায়, মানে ওই এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো ডাটাগুলো এখানে পুট করা আছে, এবং আমাদের টোটাল আমরা যদি হিসাব করি তাহলে আমাদের এটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, এটা লোয়ার কন্ট্রোল লিমিট। আর আমরা যদি এখানে চিন্তা করি, দেখা যাচ্ছে এখানে কন্ডিশন দিয়ে দেওয়া যায় তো এক্সেলে, যে এতর বেশি হলে, মানে মনে করো আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিটের বেশি হলে এখানে কালার দেখাবে, লাইট কালার অটোমেটিক কন্ডিশনাল লুপিং করে দেওয়া আছে, এখানে দেখাচ্ছে। সো এবার ছবিটায় চলে আসি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি এইভাবে রাখি, তাহলে বুঝতে সহজ হবে। তো এই যে দেখো আমাদের আউট অফ কন্ট্রোল কিন্তু দুটো পড়েছে। ফার্স্ট হচ্ছে এইটা, এন্ড দ্যাট ইজ এটার জন্য, মানে 3 নাম্বার স্যাম্পল সাইজ, স্যাম্পলটা যেটা 3 নাম্বার স্যাম্পলটা। আর কত নাম্বার? প্রবাবলি 18 না 17, 17 এই দুটার মধ্যে একটা দেখলাম। আমি তো এখানে 18। আচ্ছা, তাহলে তাই হবে। তাহলে এই একটা, এই দুটার কারণে কি হয়েছে? আউট অফ কন্ট্রোল হয়েছে। সো স্টিল আমরা এই দুটো বাদ দিয়ে আবার কি করতে হবে? নতুন করে হিসাব করতে হবে। তো দুটা বাদ দিলে আমাদের হিসাব করা যাবে। 272 থেকে বাদ বিয়োগ করলেই হয়, যদি এটা শর্টকাট বুদ্ধি। 272 থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব? 25 বিয়োগ করব, কারণ 25 বাদ যাচ্ছে। আর কি আর বিয়োগ করব? 24 আর 24 বিয়োগ করব। তার মানে কমে গেল, কমে কত হলো? 49। মানে 50 বিয়োগ করলে হয় 22, 23 হচ্ছে, 23 223, তাই না? 223। এখন 223 কে ভাগ করব কত দিয়ে? এখন 20 দিয়ে ভাগ করব, 20। নাকি? নাকি ভুল হলো কোথাও? দেখিনি আচ্ছা তো। ঠিক আছে। ঠিক আছে না? 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করলে কত আসে? 221 পয়েন্ট, না সরি 21 কেন হবে, 11.11, হ্যাঁ 11.5, 11.5 মানে 11.5। এটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট। এখন স্টিল তুমি আপার কন্ট্রোল, এই যে এখানেও আছে, হ্যাঁ আমি খেয়াল করিনি। এই যে তারপর তুমি আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট বের করে আবার তুমি ডাটাগুলোকে পুট করে দেখবা। এই যে এখন দেখতে পাচ্ছি প্রসেস ইন কন্ট্রোল, বাট স্টিল ইন কন্ট্রোল মানে ভিতরে থাকলেই আমরা কিন্তু ওই 8টা কন্ডিশনের সাথে একটু খেয়াল করে মিলানোর চেষ্টা করব। অনেক সময় ভিতরে ডাটা থাকবে কিন্তু
সমস্যা হতে পারে, খেয়াল রাখতে হবে। তাহলে মোটামুটি কি আমরা বুঝতে পারলাম সি চার্টটা কেমন? সি চার্টটা আসলে অনেক সোজা, মানে কাউন্ট করতেছি এবং সেই অনুযায়ী আমরা কি করছি, ডিসিশন নেওয়ার চেষ্টা করছি। এরপরে একটা চার্টই বাকি থাকে, সেটা হচ্ছে ইউ চার্ট। এরপর বাকি থাকে কি, ইউ চার্ট। তো ইউ চার্ট নিয়ে এবার কথা বলবো। 10 মিনিটে ইউ চার্ট বোঝানো হবে না, আবার দেখা যাবে সেকেন্ড বার অনই করতে হবে। আমরা একবার নতুন করে জয়েন করে নিই, তারপরে ইউ চার্টটা বলে দেবো।